অনেকেই জানে যে সমাস শিখতে লাগে 6 মাস। আসলেই ভাইয়া সমাস শিখতে 6 মাস লাগে না। সমাস আমরা আজকের এই ভিডিওতে টোটালি কমপ্লিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যারা এসএসসি 26 এবং 27 ব্যাচের আছে তাদের জন্য এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরোপুরি দেখার চেষ্টা করো। সমাস, সমাসকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাই? সমযোগ অস যোগ অ। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ বা সংক্ষিপ্ত করা। বাক্যের মধ্যে পরস্পরের সম্পর্কিত একাধিক পদ এক পদে পরিণত হওয়াকেই কি বলে? সমাস বলে। অর্থাৎ একাধিক পদ আছে, সেই পদগুলোকে যখন শর্ট করা হয় সেই প্রক্রিয়াকে বলা হয় সমাসের প্রক্রিয়া। আমরা এখানে কিছু ওয়ার্ড লিখে রেখেছি, সেগুলো হচ্ছে যেমন পরীক্ষা নিয়ন্ত্রক, পরীক্ষা নিয়ন্ত্রক। তো যেহেতু এখানে আমাদের খেয়াল রাখতে হবে পদ নিয়ে কাজ হচ্ছে, অর্থাৎ একাধিক পদ এক পদে পরিণত করা হচ্ছে, সেহেতু আমাদের কিছু কিছু জিনিস আমাদের শুরুতে শিখে নিতে হবে সমাস করার পূর্বে। তো আমরা সেগুলো দেখি। পরীক্ষা নিয়ন্ত্রক, পরীক্ষা নিয়ন্ত্রককে যদি আমরা ভাঙি তাহলে পাই আমরা পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক। পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, এটা হচ্ছে আমাদের ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। এটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য। এর আরেক নাম হচ্ছে সমাস বাক্য বা হচ্ছে বিগ্রহ বাক্য। এরপরে যদি আমরা এখানে আসি, পরীক্ষা নিয়ন্ত্রক, সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ। সময়সূচি, সময় সংক্রান্ত সূচি। এইখানে এটা হচ্ছে আমাদের ব্যাস বাক্য, এটা হচ্ছে আমাদের সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ বা সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদ, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আর এটাকে বলা হয়, এটা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, আর এটা হচ্ছে আমাদের ব্যাস বাক্য। এরকম স্কুল ও কলেজ, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি স্কুল কলেজ, এটাকে ভাঙলে আমাদের আসে স্কুল ও কলেজ। স্কুল ও কলেজ, এটাকে ভাঙলে আমরা পাই স্কুল ও কলেজ। এখানে এই সমস্ত পদ গঠিত করা হয় হচ্ছে সমস্ত পদ, এটা হচ্ছে আমাদের সমস্ত পদ। এই সমস্ত পদ গঠিত হয়েছে সমস্যমান পদ দিয়ে। সমস্যমান পদ কি? সমস্যমান পদ হচ্ছে যেই পদগুলো, এই যে এইখানে স্কুল একটা পদ, কলেজ একটা পদ, দুইটা পদ, এই সমস্যমান পদ একত্রিত করে কি হয়? সমস্ত পদ হয়। এগুলো হচ্ছে সমস্যমান পদ। সমস্যমান পদগুলো একত্রিত করে করা হয় হচ্ছে সমস্ত পদ। মা, বাবা, চা, বিস্কুট। এখানে যদি আমরা খেয়াল করি তাহলে এটা হচ্ছে আমাদের একটা পদ, এটা হচ্ছে আমাদের একটা পদ, এটা হচ্ছে আমাদের একটা পদ, এটা হচ্ছে আমাদের একটা পদ। এই পদগুলো হচ্ছে সমসমান পদ। আর এই সামনের যে পদটা আছে এটাকে বলা হচ্ছে পূর্বপদ, আর এই পিছনের যে এটা আছে সেটাকে বলা হয়, পরেরটাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। পরপদ বা উত্তরপদ। এখানে যদি আমরা একটু খেয়াল করি, চা বিস্কুট, চা হচ্ছে এখানে পূর্বপদ এবং বিস্কুট হচ্ছে এখানে পরপদ বা উত্তরপদ। উত্তরপদ। নতুন ব্যাকরণ অনুসারে সমাস 4 প্রকার, যথা দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস এবং বহুব্রীহি সমাস। তো যেহেতু এসএসসির জন্য এই ভিডিওটি, তো সেহেতু তোমাদের এই 4 প্রকার শিখলেই হয়ে যাবে। এই 4টা হচ্ছে দ্বন্দ্ব সমাস, কর্মধারয়, তৎপুরুষ এবং বহুব্রীহি। আগের বইয়ে ছিল 6 প্রকার, এখন আরো কমিয়ে দিয়ে 4 প্রকার করেছে। দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ এবং বহুব্রীহি। কোনটাতে কোন পদ প্রধান সেটা আমরা খেয়াল করবো এখন।
দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রধান এবং কর্মধারয় সমাস হচ্ছে পরপদ প্রধান এবং তৎপুরুষ সমাস হচ্ছে পরপদ প্রধান এবং বহুব্রীহি হচ্ছে তৃতীয় অর্থ প্রকাশ করে। তৃতীয় অর্থ প্রকাশ করে। দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রধান, কর্মধারায় পরপদ প্রধান এবং তৎপুরুষ হচ্ছে পরপদ প্রধান এবং বহুব্রীহি হচ্ছে তৃতীয় কোনো অর্থ প্রকাশ করে, অর্থাৎ কোনো পদই প্রাধান্য দেয় না। দ্বন্দ্ব সমাস দিয়ে যে উভয় পদ প্রধান বোঝায়, উভয় পদ প্রধানের কিছু উদাহরণ আমরা এখন দেখি। সোনা রূপা, এখানে কি খালি সোনাকে বোঝায় না রূপাকে বোঝায়? দুইটাকেই বোঝাচ্ছে, অর্থাৎ উভয় পদই প্রাধান্য পাচ্ছে, সোনা ও রূপা। এরপরে 9-6, 9কে বোঝায় না 6কে বোঝায়? 9-6 দুইটাকেই বোঝাচ্ছে, তাহলে এখানে হবে 9 ও 6। এরপরে যদি আমরা আসি মা বাবা, শুধু মাকে বোঝায় না, শুধু বাবাকে বোঝাচ্ছে না, মা বাবা দুজনকেই বোঝাচ্ছে, তাহলে এখানে কি হবে? মা ও বাবা। এগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এবার আমরা আসি কর্মধারয়ের উদাহরণ। কর্মধারয়ের উদাহরণে আছে গোলাপ ফুল। গোলাপ ফুলকে যদি আমরা সমাস করি তাহলে কি দাঁড়ায়? গোলাপের, গোলাপ নামের ফুল। গোলাপ ফুল, গোলাপ ফুলকে যদি আমরা সমাস করি তাহলে আসে গোলাপ নামের ফুল। কাঁচা মিঠা, কাঁচা মিঠা, এটাকে যদি আমরা সমাস করি তাহলে কাঁচা না মিঠা কোনটাকে বোঝাচ্ছে? যা কাঁচা তাই কি মিঠা। যা কাঁচা তাই মিঠা, অর্থাৎ যে জিনিস কাঁচা সেই জিনিসই কি মিষ্টি। এখানে মিঠার প্রাধান্য বেশি, তাই মিঠা কি পরপদ, আর পরপদ হলে আমরা জানি কর্মধারয় সমাস। এরপরে আমরা আসি তৎপুরুষ সমাস। কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করি, কর্মধারয় সমাসে কি আছে? পরপদ প্রধান, পরপদ প্রধান, এবং তৎপুরুষ সমাসও কি পদ প্রধান? পরপদ প্রধান। তাহলে আমরা বুঝবো কিভাবে কি যে এটা কর্মধারয় সমাস না তৎপুরুষ সমাস? এক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, তৎপুরুষ সমাসে পূর্বপদে একটি বিভক্তি থাকে। তৎপুরুষ সমাসে পূর্বপদে বিভক্তি থাকে। পূর্বপদে কি থাকে? বিভক্তি থাকে। যেমন আমরা যদি এটাকে করি দুঃখ প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত যদি আমরা লিখি তাহলে কি? দুঃখকে প্রাপ্ত। এখানে কি যুক্ত হয়েছে? কে যুক্ত হয়েছে, আর কে কি? কে হচ্ছে একটি দ্বিতীয় বিভক্তি। এরপরে যদি আমরা আসি রাজা, রাজপথ, অর্থাৎ পথের রাজা, পথের রাজা রাজপথ। এখানে কি যুক্ত হয়েছে? পথ এর, পথের যুক্ত হয়েছে। এটা কি? এটা হচ্ছে বিভক্তি। আর পূর্বপদে বিভক্তি যুক্ত হয়ে কোথায় যুক্ত হয়? তৎপুরুষ সমাসের ক্ষেত্রে পূর্বপদে বিভক্তি যুক্ত হয়। এবং পরপদ প্রধান, পরপদ প্রধান কোন কারণে? এখানে দুঃখ প্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত, রাজপথ অর্থাৎ পথের রাজা, এখানে কাকে বোঝাচ্ছে? রাজপথ, পথকে বোঝাচ্ছে, তাই এখানে পথটা প্রথমে চলে আসছে, পথের রাজা। এরপরে যদি আমরা আসি বহুব্রীহি সমাসে, বহুব্রীহি সমাসে কি লেখা আছে? তৃতীয় কোনো অর্থ প্রকাশ করে, অর্থাৎ এখানে উভয় পদ প্রাধান্য পেয়েছে, পরপদ প্রাধান্য পেয়েছে, এখানেও পরপদ প্রাধান্য পেয়েছে। এটাতে কোন অর্থ প্রকাশ করে? এটাতে প্রকাশ করে হচ্ছে তৃতীয় কোনো অর্থ প্রকাশ করে। বৌভাত, এটাকে যদি আমরা সমাস করি তাহলে আসে বৌভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে। বৌভাত দিয়ে কি বোঝাচ্ছে? বৌভাত দিয়ে কি আসলে বউকে বোঝায় না ভাতকে বোঝায়? বৌভাত দিয়ে
বউকেও বোঝায় না, ভাতকেও বোঝায় না। এটা দ্বারা বোঝায় হচ্ছে বউ ভাত পরিবেশন করা হয় যে অনুষ্ঠানে, সেটাকে বোঝানো হয়। অনুষ্ঠানকে, একটা অনুষ্ঠানকে বলা হয় বউ ভাত। ঠিক আছে, তারপরে হাতে খড়ি, অর্থাৎ হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। হাতে খড়ি অর্থাৎ হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। হাতে খড়ি অর্থাৎ কি? হাতে খড়ি অর্থাৎ কি? হাতে খড়ি দেওয়া না, এটা হচ্ছে প্রাথমিক জ্ঞান বা সাধারণ জ্ঞান অর্জন করা। হাতে খড়ি দ্বারা বোঝানো হয় হচ্ছে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, অর্থাৎ প্রাথমিক জ্ঞান দেওয়ার অনুষ্ঠান, সেটাকে বলা হয় হচ্ছে হাতে খড়ির অনুষ্ঠান। দ্বন্দ্ব সমাস। তো আমাদের 1 নম্বরে ছিল হচ্ছে দ্বন্দ্ব সমাস। এখন আমরা দ্বন্দ্ব সমাসের বিস্তারিত সম্পর্কে জানব। দ্বন্দ্ব সমাস এর ক্ষেত্রে সমজাতীয় বিপরীত শব্দে ও যুক্ত হয়। সমজাতীয় বিপরীত শব্দে কি যুক্ত হয়? ও যুক্ত হয়। যেরকম সমজাতীয় বিপরীত শব্দ হচ্ছে মা, বাবা, তারপরে হচ্ছে আয়, ব্যয়, এরপরে আছে লাভ, লোকসান। এইভাবে আমরা এগুলো যদি ব্যাস বাক্য নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এগুলোর মাঝখানে একটা করে ও যুক্ত হবে। কোন কারণে? এগুলো একই জাতীয়, অর্থাৎ মা বাবা কি আমাদের অভিভাবক, তারপরে আয় ব্যয় দুটো একই জিনিস, কাছাকাছি কিন্তু বিপরীত। সমজাতীয় বিপরীত শব্দের ক্ষেত্রে ও যুক্ত হয়। তাহলে আমরা যদি এটাকে ব্যাস বাক্য বানাই তাহলে কি হয়? মা ও বাবা, আয় ও ব্যয়, লাভ ও লোকসান। অলুক দ্বন্দ্ব সমাস। অলুক দ্বন্দ্ব সমাস হচ্ছে যে সমাসে উভয় পদে বিভক্তি থাকে। অলুক দ্বন্দ্বের উদাহরণ হচ্ছে যেমন হাতে কলমে। এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে হচ্ছে হাতে ও কলমে। আর এরপরে যদি আমরা আসি, এটা হচ্ছে চলনে বলনে, চলনে ও বলনে। 2 এর বেশি যদি সমসমান পদ থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করব? 2 এর বেশি সমসমান পদ থাকলে যেমন সাহেব, বিবি, গোলাম। সাহেব, বিবি, গোলাম। এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে সাহেব, বিবি ও গোলাম। 2 নম্বরে ছিল আমাদের কর্মধারী সমাস। কর্মধারী সমাস হচ্ছে পরপদ প্রধান। কর্মধারী সমাসের মাঝখানে এটি আছে দ্বিগু কর্মধারয়, অর্থাৎ যে কর্মধারী সমাসে পূর্ব পদে সংখ্যা প্রকাশ করে, তাকে বলা হচ্ছে দ্বিগু কর্মধারী সমাস। পূর্ব পদে সংখ্যা থাকবে। ত্রিফলা অর্থাৎ 3 ফলার সমাহার। এর পরেরটা চৌরাস্তা। চৌরাস্তাকে যদি আমরা সমাস করি, তার চৌরাস্তাকে যদি আমরা ব্যাস বাক্য বানাই তাহলে আমাদের কি আসে? চৌরাস্তাকে যদি আমরা ব্যাস বাক্য বানাই তাহলে আমাদের আছে যে 4 রাস্তার সমাহার। এইটা গেল দ্বিগু সমাস। দ্বিগু কর্মধারায় যে যোজক হচ্ছে খাস জমি, অর্থাৎ এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি দাঁড়ায়? খাস যে জমি। এরপরে আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু।
টাক মাথা, টাক যে মাথা। মধ্যপদলোপী কর্মধারয় সমাস হচ্ছে কিছু সমাসের সমসমান পদের মধ্যবর্তী পদ লোপ পায় তাদেরকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। অর্থাৎ মধ্যপদলোপী কর্মধারয় সমাস হচ্ছে কিছু কর্মধারয় সমাসের সমসমান পদের মধ্যের যে মধ্যবর্তী যে পদ থাকে সেই পদ যদি লোপ পায় তাহলে আমরা তাকে কি বলবো, কি যে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেরকম ঘর জামাই, এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে ঘরে আশ্রিত জামাই। এরপরে ঘি ভাত, ঘি মাখানো ভাত। বিজয় পতাকা, বিজয় নির্দেশক পতাকা। উপমান হলো যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান, আর যাকে তুলনা করা হয় সে হচ্ছে উপমেয়। উপমানের কিছু উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো, সেটা হচ্ছে কাজল কালো, অর্থাৎ কাজলের মতো কালো, কাজলের মতো কালো, এটা সমাস করলে আসে কাজলের মতো কালো। এরপরে শশ ব্যস্ত, অর্থাৎ শশের ন্যায়, শশের মতো ব্যস্ত। শশ মানে হচ্ছে খরগোশ, খরগোশের মতো ব্যস্ত। এরপরে আসি উপমেয়। উপমেয় অর্থ হচ্ছে যার সঙ্গে যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয়। যেরকম সিংহ পুরুষ, পুরুষ সিংহের ন্যায়। এরপরে আসি পদ্ম আখি, আখি পদ্মের ন্যায়। আখি পদ্মের ন্যায়। এখানে আমরা যদি একটু খেয়াল করি, সিংহ পুরুষ, পুরুষ সিংহের ন্যায়। এখানে পুরুষকে সিংহের সঙ্গে তুলনা করা হচ্ছে, কি যে পুরুষ সিংহের ন্যায়। কাকে তুলনা করা হচ্ছে? পুরুষকে, তাই পুরুষ আগে চলে আসছে। তারপরে পদ্ম আখি, এখানে কি পদ্মকে বোঝানো হচ্ছে না আখিকে বোঝানো হচ্ছে? আখিকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে, তাই এখানে লেখা হচ্ছে আখি পদ্মের ন্যায়। এরপর যদি আমরা আসি রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাসে লেখা আছে মন মাঝি। মন মাঝিকে যদি আমরা সমাস করি তাহলে কি হয়? মন রূপ মাঝি। এরপরে বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু। 3 নম্বরে আছে হচ্ছে তৎপুরুষ, যেটা পরপদ প্রধান। বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস গঠিত হয় তাকে বলা হয় হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস করার ক্ষেত্রে আমাদের বিভক্তি সম্পর্কে বিস্তারিত জানতে হবে। বিভক্তি হচ্ছে 7টি, আমি এই পাশে 7টি লিখে রেখেছি। এখানে যদি আমরা খেয়াল করি, বিভক্তি হচ্ছে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। প্রথমাতে কি আছে? শূন্য অ। দ্বিতীয়াতে কে রে। তৃতীয়াতে শূন্য অ এ দ্বারা দিয়া কর্তৃক। এবং চতুর্থীতে দ্বিতীয়ার মতনই, চতুর্থী আর দ্বিতীয়া একই জিনিস, এখানে জন্য নিমিত্তে হয়। এবং পঞ্চমীতে হতে থেকে চেয়ে, এবং ষষ্ঠীতে র এর, এবং সপ্তমীতে এই তে এতে। এটা হচ্ছে বিভক্তি। এই বিভক্তির ছকটা আমাদের দরকার হচ্ছে তৎপুরুষ সমাস করার ক্ষেত্রে। যেমন দুঃখ প্রাপ্ত, এটা যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি দাঁড়ায়? দুঃখকে প্রাপ্ত। তারপরে মামা বাড়ি, অর্থাৎ মামার বাড়ি। এই দুটো আমরা একটু খেয়াল করি তাহলে
দুঃখকে প্রাপ্ত, এখানে কি যুক্ত হয়েছে, কে যুক্ত হয়েছে, কে কোথায় আছে দ্বিতীয় বিভক্তিতে। মামার বাড়ি, মামার বাড়ি, এখানে কি যুক্ত হয়েছে, র যুক্ত হয়েছে, র কোথায় রয়েছে, ষষ্ঠী বিভক্তিতে। বিভক্তি যুক্ত হয়ে তৎপুরুষ সমাস গঠিত হয়। আর এটা কোন পদ প্রধান, পরপদ প্রধান। এরপরে আসি রাজপথ, পথের রাজা, পথের রাজা, এটার ক্ষেত্রে কি বিভক্তি যুক্ত হয়েছে, এর, পথ এর, পথ এর রাজা অর্থাৎ ষষ্ঠী বিভক্তি। এরপরে আসি সন্নিহিত অনুসর্গ লোপে, অর্থাৎ এখানে বিভক্তি থাকবে না, এখানে অনুসর্গগুলো লোপ পাবে। যেরকম মধুমাখা, মধুমাখা এটার ব্যাস ব্যাখ্যা হয় মধু দিয়ে মাখা। গ্রাম ছাড়া, গ্রাম থেকে ছাড়া। এরপরে আছে বিয়ে পাগল, বিয়ের জন্যে পাগল। তৎপুরুষ সমাসে কিছু কিছু সমস্ত পদ আছে যেগুলোকে ভাঙা যায় না বা কিছুই কোনো পরিবর্তন হয় না। সেক্ষেত্রে এই যে গরুর গাড়ি, এটার সমাস হবে হচ্ছে গরুর গাড়ি। গরুর গাড়ি। তেলে ভাজা, এটা যেমন আছে তেমনই থাকবে। চতুর্থ এবং সর্বশেষ সমাস হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস হচ্ছে তৃতীয় পদ প্রধান বা অন্য কোনো অর্থ প্রকাশ করে। বহুব্রীহি সমাসের ক্ষেত্রে পূর্বপদ বা পরপদ কোনো পদেরই প্রাধান্য পায় না, এক্ষেত্রে নতুন একটি অর্থ প্রকাশ করে। বউ ভাত, এটাকে যদি আমরা এই সমাসটিকে যদি আমরা ব্যাস বাক্যে রূপান্তর করি তাহলে বউ ভাত পরিবেশনের অনুষ্ঠান। এখানে কি বউকে বোঝানো হচ্ছে না ভাতকে বোঝানো হচ্ছে? এখানে বউকে বোঝানো হচ্ছে না, ভাতকেও বোঝানো হচ্ছে না, এখানে বোঝানো হচ্ছে একটি অনুষ্ঠানকে। অর্থাৎ বউ ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, বউ ভাত পরিবেশনের অনুষ্ঠান। তারপরে লাঠালাঠি, অর্থাৎ লাঠিতে লাঠিতে যে যুদ্ধ। এক্ষেত্রে কি লাঠাকে বোঝাচ্ছে না লাঠিকে বোঝাচ্ছে? কোনোটিকে বোঝাচ্ছে না, এক্ষেত্রে বোঝাচ্ছে লাঠিতে যে যুদ্ধ করা হয় তাকে বোঝানো হয়েছে লাঠালাঠি। বহুব্রীহি সমাসে বিশেষণযোগ বিশেষণে যে সকল সমস্ত পদ রয়েছে তাদেরকে বলা হয় হচ্ছে সমানাধিকার বহুব্রীহি সমাস। যেরকম লাল পেড়ে, অর্থাৎ পার যে শাড়ি। এরপরে রয়েছে বিশেষ্যযোগ বিশেষ্য। বিশেষ্যযোগ বিশেষ্যতে যদি পূর্বপদে বিশেষ্য এবং পরপদে বিশেষ্য থাকে সেটাকে বলা হবে হচ্ছে ব্যাধিকরণ বহুব্রীহি। ব্যাধিকরণ বহুব্রীহি হচ্ছে গোফ খেজুরে, অর্থাৎ এটাকে যদি ব্যাস বাক্য বানাই তাহলে হয় হচ্ছে গোফ খেজুরে যার। তারপরে পদলোপী বহুব্রীহি সমাস, এর আগের পর আমরা দেখেছিলাম মধ্য পদলোপী। এটার ক্ষেত্রে পদলোপী বহুব্রীহি সমাস হচ্ছে পদ লোপ পেয়ে যায়, অনেকগুলো পদ এক বা একাধিক পদ লোপ পেয়ে গেলে তাকে বলা হয় পদলোপী বহুব্রীহি সমাস। পদলোপী বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আমরা দেখি হাতে খড়ি, এখানে এটাকে যদি ব্যাস বাক্য করি তাহলে হবে হচ্ছে হাতে খড়ি অনুষ্ঠানে। অর্থাৎ এখানে হাতে খড়ি ঠিকই আছে, দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটা লোপ পেয়ে গিয়েছে, তাই এটাকে বলা হয় হচ্ছে পদলোপী বহুব্রীহি সমাস। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে হাতে যে যুদ্ধ, একে বলা হয় হাতাহাতি। এরপরে হচ্ছে কানাকানি, কানে কানে
যে কথা, একে বলা হয় কানাকানি। এরপরে আমাদের রয়েছে অলুক বহুব্রীহি। অলুক বহুব্রীহি হচ্ছে যে সকল বহুব্রীহিতে পূর্ব পদে কি থাকে, বিভক্তি যুক্ত থাকে, তাদেরকে বলা হয় হচ্ছে অলুক বহুব্রীহি। অলুক বহুব্রীহির যদি আমরা এটাকে ব্যাস বাক্য করি তাহলে তারা হচ্ছে গায়ে এসে পড়ে যা, তাকে বলা হয় হচ্ছে গায়ে পড়া। এরপরে আমরা আসি সংখ্যাবাচক। সংখ্যাবাচকের ক্ষেত্রে কিছু কিছু বহুব্রীহি সমাস আছে যেগুলোকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। সেগুলো হচ্ছে চতুর্ভুজ, সেতারা, অর্থাৎ চতুর্ভুজ হচ্ছে 4 ভুজের ক্ষেত্র। এরপর রয়েছে সেতার, অর্থাৎ সেতার এর যন্ত্র, সেতারের যন্ত্র। সেতার সে অর্থাৎ 3 তারের যন্ত্র, 3 তারের যন্ত্র। তো আজকের এই ক্লাসে আমি সমাসের বিস্তারিত ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিয়েছি। এই বিষয়ে যদি আরও কোনো প্রকার প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, এবং আরও অন্যান্য টপিক যদি জানতে চাও সেই ক্ষেত্রে আমাদের কমেন্টে জানাতে পারো। আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের মতন এতটুকুই, বিদায়।